গুড আফটারনুন। কেমন আছেন সবাই? প্রচুর 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 রেসপন্স পেয়েছি ফার্স্ট এপিসোডের তরফ থেকে। ফার্স্ট এপিসোডে আপনারা যারা দেখেছেন, পরবর্তীকালে যারা দেখেছেন তাদের তরফ থেকে প্রচুর রেসপন্স পেয়েছি। মাফ করবেন, প্রথমবারে শুরুর পরে একটু যান্ত্রিক গোলযোগ হওয়ায় মেশিনও তো অনেক সময়, ফোনও তো অনেক সময় মানুষের মতো একটু, সিস্টেম অনেক সময়, ইন্টারনেট অনেক সময় একটু দুষ্টুমি করে। তো সেই জন্য আর কি প্রথম পর্বটা একটুখানি পজ হয়েছে। তো আমরা আবার নতুন করে চালু করছি। যে কোনো কিছু শেষের পরেই যেভাবে আমরা নতুন করে প্রত্যেকে বাঁচতে শিখি, সেরকমভাবে নতুন করে একটা এপিসোড শুরু করি। তো আজকের এপিসোড যেটা নিয়ে আমাদের আলোচনা ছিল সেটা হচ্ছে রাফনেস ইজ দ্য নিউ স্মুথ। চৌকাঠের তরফ থেকে অ্যাজ এ চিফ ডিজাইনার অ্যান্ড ড্রিমার এবং ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার হিসেবে আমি তমজিৎ ভট্টাচার্য এই গোটা সিরিজটা হোস্ট করার একটা সৌভাগ্য হয়েছে, আমার সুযোগ পেয়েছি। তাই আপনাদের সঙ্গে আড্ডা মারতে, বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আড্ডা মারতে আসতে পেরে আমরা ভীষণ 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 এক্সাইটেড। তো সেই এক্সাইটমেন্টের জন্যই আর কি আমরা আজকের এপিসোডটা শুরু করব সেভাবেই, যেভাবে একটু আড্ডার ছলে শুরু করে গোটা জিনিসটাকে আমরা আলটিমেটলি একটা কনক্লুশনে নিয়ে যাব। তো আগের দিন আমাদের এপিসোড এটা নিয়ে ছিল যে আমরা এই গোটা আর্ট ইন্টেরিয়ারে কি কি করতে চলেছি। তো আজকের এপিসোডটা থেকে ডাইরেক্টলি আমরা ঢুকছি আর কি, যেখানে আমরা সোজাসুজি পয়েন্টে যাব। সোজাসুজি আমরা বিভিন্ন বিষয়, যেটা নিয়ে আলোচ্য বিষয়, সেটা নিয়ে নানা দিক থেকে মজাদার জানা অজানা তথ্য নিয়ে এবং সেটাকে কি করে মেটেরিয়ালাইজ করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকেও শুরুতে একটুখানি বলে রাখি ছোট্ট করে যে এই আর্ট আড্ডা ইন্টেরিয়ার অ্যাকচুয়ালি দুটো পার্টে বিভক্ত হবে টু মেক ইট মোর ইন্টারেস্টিং। একটা হচ্ছে যেটাকে লোকে বলে না ওভেন ফ্রেশ খাবার, সেরকম সেগুলোকে আমরা বলি স্টুডিও ফ্রেশ নিউজেস এবং স্ট্রিমিং। অর্থাৎ কিছু আমরা করব আমাদের অফিস থেকে এইভাবে বা কোনো ভেন্যু থেকে, আর কিছু হচ্ছে আমাদের বিভিন্ন জায়গা থেকে গিয়ে যেখানে আমাদের কাজকর্ম চলছে বা আমরা যেখানে আমাদের ওয়ার্কশপগুলো সেখান থেকে নিয়ে, যাতে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়, যে খুব সুবিধা হয় যে কিভাবে আমরা কাজগুলো করি, বা চোখের সামনে কিছু দেখাতে গেলে দেখালে পরে জিনিসটা অনেক ভালো করে বোঝানো যায়। কারণ খুব স্বাভাবিকভাবেই লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে অনেক কিছু সুযোগ সুবিধা থাকে না, যে আমরা কোনো প্রেজেন্টেশন ডাইরেক্টলি সেভাবে দেবো বা সেভাবে সবকিছু সামনে থেকে অফিসে বসে দেখানো সম্ভব না। তাই একটা পার্ট থাকবে যেটা দ্যাট উইল বি হোস্টেড বাই মি। দ্য হোল থিং ইজ হোস্টেড বাই মি। এই পার্টটা হচ্ছে যেটা শুধু আমি কথা বলবো এবং আমার সঙ্গে মাঝে মাঝে আরো কিছু এই সম্পর্কিত সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু গুণী ব্যক্তিরা থাকবেন, জ্ঞানী ব্যক্তিরা থাকবেন, যারা এই বিষয় নিয়ে বিভিন্ন দিক থেকে ঋদ্ধ করেছেন সমাজকে এবং চর্চাও করছেন। তো তারাও আমার সঙ্গে থাকবেন, একসঙ্গে স্ট্রিমে আমরা আলোচনা করব, আপনাদের কথার উত্তর দেবো নানাভাবে। আর একটা হবে সেটা হচ্ছে আমরা আউটে গিয়ে, মানে আউটডোরে কোথাও থেকে আমরা ডাইরেক্ট স্ট্রিমিং করব, যেখানে আপনারা দেখতে পারবেন আমাদের কাজ বা আমরা কিভাবে জিনিসটা বানাচ্ছি সেগুলো দেখাতে পারবো এইভাবে। তো আজকের পর্ব যেটা, প্রথম পর্ব যেটা অ্যাকচুয়ালি, মানে আগের পর্ব থেকে আমরা শুরু করেছিলাম কিভাবে, যে আমাদের ডিটেল বলা ছিল যে আমরা কোথায় করব, কিভাবে করব, গোটা প্রোগ্রামটা আমরা কিভাবে সাজাবো। তো আজকে তার প্রথম পর্ব। তো প্রথম পর্ব শুরু করছি। টুকটুক করে অনেকেই আসছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ইউর ইন্টারেস্ট। অনেক কাজে লাগে, অনেক আড্ডা মারা যায় ঠিক বিকেল শেষের সময়, সন্ধ্যে শুরুর আগে এই সময়টা, দোলের আগের দিন বিশেষ করে। যাই হোক, প্রসঙ্গে আসি। রাফনেস ইজ দ্য নিউ স্মুথ। বেশ, সবার আগে আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, যে এখনো তো বোধহয় অনেকে অফিসে বা অফিস থেকে বাড়ি ফেরার কথা ভাবছেন, এবার সন্ধে হবে আপনারা ফিরে আসবেন, উইল বি ব্যাক, আর তারপরে আবার সেই সন্ধেবেলা একটুখানি হয়তো বাড়ির পরিবারের সঙ্গে আড্ডা, টিভি দেখা বা না দেখা। এখন ভোট শুরু হয়েছে আজকে থেকে পশ্চিমবঙ্গে, সে নিয়ে কিছু চর্চা করা, গতানুগতিক জীবন, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া, শোয়া, আবার পরের দিন, কালকে না হয় দোল, পরের দিন হোলি, কিন্তু
টিউসডে থেকে আবার সেই জীবন শুরু, যখন সকালবেলা ওঠো, ডে ইন ডে আউট লাইফ, তার সঙ্গে বেরো, অফিস করো, সেই সমস্ত লোডস নাও মাথার মধ্যে, তারপর সন্ধ্যাবেলা বাড়ি ফেরো আবার করে। অর্থাৎ এই গতানুগতিক জীবনটা কতজন ভালোবাসে? আমরা কি বাসি এট অল? সে আমরা যে কাজই করি না কেন, ধরুন আমরা যে আছি আমাদের নিজেদের সম্পূর্ণ নেশার বৃত্তে আমরা কাজ করছি, এরকম অনেকে আছেন যারা তাদের নেশার বৃত্তে কাজ করেন, কিন্তু সেই জীবনটাও কোথাও মনোটোনাসিটি, অ্যাকচুয়ালি আমরা যেটাকে নর্মালি শিল্পের ভাষায় বা এমনি ভাষাতেও বলি, সেটা হচ্ছে মনোটোনাসিটি, মনোটনি। মনোটনি কিন্তু একটা নির্দিষ্ট সময়, মনোটনির একটা রেঞ্জ আছে, ইন্টেন্সিটি রেঞ্জ আছে অদ্ভুতভাবে। এটা আমার মুখের কথা না, ইটস টোল্ড বাই জেকব হপকিন্স, যে মনোটনির 3টে রেঞ্জ আছে। প্রথম রেঞ্জ হচ্ছে মনোটনি যখন খুব বিরক্তিকর, যখন ধরুন আপনি একটা স্টেটে আছেন, যে স্টেটটাতে আপনি কিছু একটা করছেন, কিন্তু সেই করাটা হঠাৎ করে মনোটনিতে পরিণত হয়ে গেছে, মানে ইটস স্টার্টিং অফ মনোটনি। এতটা যদি আমরা রেঞ্জ করি তাহলে এইটুকু হচ্ছে সেই পার্টটা, স্টার্টিং অফ মনোটনি। এটা একটা ইরিটেশন তৈরি করে, মানে কিছুদিন সেই মনোটনিটা চলতে থাকলো, দূর আর ভাল লাগছে না, কবে হবে, কিভাবে হবে, কাইন্ড অফ থিং। তারপরের ফেজ যখন আসে মনোটনির, খুব সারপ্রাইজিং ফ্যাক্ট যে আমিন্স বলছেন যে পরবর্তী যে পার্টটা থাকে এটা অদ্ভুতভাবে তান্ত্রিকতার সঙ্গে, মানে আমাদের শুধু তান্ত্রিকতা নয়, আমাদের সাধন মার্গের সঙ্গে যুক্ত। আমি বলছি কিভাবে। সেকেন্ড ফেজটা হচ্ছে সেটা তৈরি করে যোগ, মানে একটা মনোটনাসিটি বা মনোটনি এক নাগারে চলতে 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 একটা জায়গার পর যখন আসে, তখন সেটা ভেতরে একটা ঘোর তৈরি করে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, ধান বানতে শিবের গীত, কিন্তু খুব সুন্দর মজা লাগবে। সেটা হচ্ছে আপনারা যদি কখনো ট্রেনে, লোকাল ট্রেনে, মানে এমনিতেই দূরপাল্লার ট্রেনের কথা বলছি না, লোকাল ট্রেনে 4-5 ঘন্টা জার্নি করে থাকেন, দেখবেন প্রথম দিকে প্রচুর খুব এক্সাইটমেন্ট লাগে আর কি। জার্নিটা তো একটা মনোটনি, প্রথম এক্সাইটমেন্ট লাগে, দেখছি চারপাশ ধান ক্ষেত, মাছ, জল, গাছপালা, আকাশ, সবকিছু। চলতে চলতে হঠাৎ করে দেখবেন একটা সময় দূর আর ভাল লাগছে না, এটা হচ্ছে সেই ইরিটেশন ফেজ। যখন আপনি বই খুঁজছেন, খুঁজছেন, খবরের কাগজ, সেই ফেজটাও কেটে যাবার পর দেখবেন একটা সময় আপনার ঝিমুনি আসবে, বেশিরভাগ ক্ষেত্রে হয়। এটাকে বলে যোগ, মানে হচ্ছে মনোটনি যদি একসঙ্গে চলতে থাকে অনেকক্ষণ, তাহলে সেটা ভেতরে একখানা সম্মোহন তৈরি করে। এই সম্মোহন কিছুটা, ধরুন এতটা পর্যন্ত চলছে ইরিটেশন, এতটা অব্দি চলবে সম্মোহন, এই টোটাল জানেসটার মধ্যে। এবার পরবর্তী যে ফেজটা, সেই ফেজটা সেই সম্মোহন কাটার পরে যখন অসহ্যতা লাগা শুরু হয়, যার পারছি না, ভালো লাগছে না, কখন আসবে মাই ডেস্টিনেশন, অ্যান্ড নাও আই ওয়ান্ট টু গেট অফ, মানে আমাদের আর ভাল লাগে না তখন যে আমরা কখন নামবো। এই ফেজটা জীবনে আমরা প্রত্যেকেই একটা না একটা সময় এসে পৌঁছই, যে কোনো কাজের ক্ষেত্রেই, বিশেষ করে আমাদের এই দৈনিকতা জীবন, সেটার ক্ষেত্রেই হচ্ছে আমরা এই মনোটনিতে পৌঁছই। এই মনোটনি কে এক ধরনের স্মুথনেস ধরা যায়, মানে হচ্ছে সোজা একটা কার্ভ সোজা চলছে, মানে যার মধ্যে কোনো প্রভেদ, মানে কোনো বাঁকা মাথা কিচ্ছু নেই, সোজা চলছে, ইটস এ মনোটনি। অর্থাৎ সোজা যাওয়াকে একদিক থেকে আর্টের ভাষায় স্মুথ যাওয়াও বলে। সুতরাং স্মুথনেস অলওয়েজ ক্রিয়েটস ডিস্টারবেন্স। এবং এই যে স্মুথনেসটাকে ভাঙতে পারে একমাত্র ওয়ান থিং, উইচ ইজ কল্ড ডিস্টারবেন্স। এটাও সত্যি। কি ধরনের ডিস্টারবেন্স? ডিস্টারবেন্স মানে কিন্তু সবসময় নেগেটিভিটি নয়। মানে ধরুন, এটা একটা খুব সুন্দর ফ্যালাসি, এইখান থেকে আমাদের গল্পটা আজকে শুরু অ্যাকচুয়ালি, যে এই যে ধরুন কাল দোল, আজকে ন্যাড়াপোড়া, কাল যে দোল, এই দোলটা কিন্তু এই যে মাসটা আপনি কাজ করে এসছেন, লাস্ট যেদিন আপনার একটা কোনো অকেশন ছিল, সেদিন থেকে যখন আজ অব্দি আপনি কাজ করে আসছেন, সেটাকে ভাঙছে কালকের একটা সুইট ডিস্টারবেন্স, যেটা হচ্ছে হোলি। এটা কাজ অফ বলে ডিস্টারবেন্স নয়। হোলি মানে কি? ইউ হ্যাভ গট সামথিং নিউ টু ওয়ার্ক উইথ অর টু ওয়াচ। সুতরাং এটা হচ্ছে মানে এই সোজা লাইফে হঠাৎ একটা বাম, সেটা 2-3 দিন পর পর হয়, লাইক এ পিয়ানো বাম্প, দ্যাটস এ এনজয়েবল থিং।
Those are disturbances. Roughness is a kind of disturbance, actually. I'm repeating once again. Roughness is a kind of disturbance. This kind of sweet disturbances that acts in your subconscious, যেটা আমরা সামনে হয়তো বুঝতে পারছি না, কিন্তু সাবলিমিনালি সেটা আমাদেরকে অদ্ভুত একটা রিলিফ দিচ্ছে, একটা গুড ভাইব দিচ্ছে। সুতরাং আমরা কেউই কিন্তু সেভাবে দেখতে গেলে উই আর নট মেড ফর মনোটনি, ফর আলটিমেট এভার লাস্টিং স্মুথনেস। নো, আমাদের কারণ নেচার সেভাবে তৈরি নয়। যদি আপনি মনে করে থাকেন আপনার নেচার সেভাবে তৈরি, আপনি ভুল জানেন। বেড়াতে আপনার ভালো লাগে, আপনার পাহাড় ভালো লাগে, সমুদ্র ভালো লাগে, সমুদ্রের মধ্যে মাঝে মাঝে ঢেউ ওঠে, সেই জন্য ভালো লাগে। সমুদ্র যদি সারা অনন্তকাল ধরে স্থির হয়ে থাকতো আপনার ভালো লাগতো না, একটা সময় দিয়ে ভালো লাগতো, কারণ সেটা মনটানি তৈরি করে। আমরা মোদ্দা যে জিনিসটা আজকে কথা গল্প করতে চলেছি সেটা হচ্ছে, ধরুন এই সমুদ্রটাকে নিয়ে একটা মনোটনি অ্যাকচুয়ালি থাকবে, কিন্তু তার মধ্যে এই যে ঢেউগুলো উঠছে একটা পার্টিকুলার লয়ে, কিন্তু তাদের কোনো নিয়ম নেই। এই সময় এখানে এসে ঢেউ ভাঙছে মানে পরের ঢেউটা এখানে এসে ভাঙতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু ঢেউ ভাঙাটাকে যদি আমরা ধ্রুবক ধরি, একটা ডিস্টারবেন্স ধরি, সেক্ষেত্রে আমরা অনন্তকাল ধরে সমুদ্র দেখে যেতে পারি, মন ঠান্ডা করে, উদার করে। যেমন আকাশের ক্ষেত্রেও, আকাশে মেঘ আছে, নানা রকমের পটভূমিকা তৈরি হচ্ছে, আকাশে নানা রকম রং বিভিন্ন ক্ষেত্রে। যদি কিচ্ছু না থাকতো, ড্যাম স্কাই কালার অ্যান্ড দ্য সিঙ্গল মনোটোনাস স্কাই কালার, আপনি কতক্ষণ চেয়ে থাকতে পারতেন, কত আপনার জীবনে কবিতা আসতো, কাব্য আসতো। আসা সম্ভব নয়। কাব্য জন্ম দিতে গেলে ডিস্টারবেন্সেস নিডেড। কোনো ক্ষেত্রে যদি আপনাদের কারোর মনে হয় যে আজ আপনারা আমাকে কন্ট্রাডিক্ট করছেন, আই বি utmost happy যদি আপনারা সেটা আমাকে লিখে এখানে টাইপ করে দেন। আই এম হিয়ার টু গিভ অল দ্য অ্যান্সার্স, টু অ্যাড্রেস অল দ্য কোয়েশ্চেন্স। এটাই আমাদের এন্টারটেনমেন্ট, এটাই আমাদের আনন্দের জায়গা, যে হ্যাঁ আমরা অ্যাড্রেস করতে পারছি। তার মানে আমরা এতক্ষণ মধ্যে একদম সারফেস লেভেলে যে কথা বলছি, তার থেকে কি জানতে পারছি, যে মনোটনি আমরা কেউ পছন্দ করি না, অর্থাৎ স্মুথনেস যেটাকে আমরা বলে জানি, দেওয়ালে পুট্টি করা স্মুথ, সেটা আমরা অ্যাকচুয়ালি সকলে পছন্দ করি না, কেউই করি না। কখন করি? যখন তার মধ্যে কোনো ডিস্টারবেন্স থাকে। ডিস্টারবেন্স মানে স্মুথনেস উইথ ডিস্টারবেন্সেস, অ্যান্ড দ্য ডিস্টারবেন্সেস ইজ দ্য রাফনেস। রাফনেস বলতে জেনারেলি মানুষ বোঝে রুক্ষতা, বেশ, কিন্তু এই যে রুক্ষতা, এই রুক্ষতা জিনিসটা সবসময় ট্যাঞ্জিবল নাও হতে পারে, বা এই রুক্ষতা জিনিসটা কিন্তু শুধুমাত্র যে কোনো সমতলের ওপরে তৈরি হওয়া উঁচু নিচু অংশের রুক্ষতা হতে হবে এমন কোনো কথা নেই। রুক্ষতা রঙের মধ্যে দিয়েও আসতে পারে, রুক্ষতা একটা প্রেজেন্টেশনের মধ্যে দিয়েও আসতে পারে, খুব সুন্দরভাবেই আসতে পারে। তার একটা উদাহরণ দিয়ে বলি, খুব ইন্টারেস্টিং উদাহরণ একটা। দেখুন, এই যে আমরা এখন বলছি যে আমরা গোধূলির সময় বসে আছি, বাইরে রং এরকম হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এত কিছু বলছি, এই যে রং একটা বিশাল বড় ডিস্টারবেন্স ক্রিয়েট করে। কিভাবে করে আপনাকে বলি, আর্টের পয়েন্ট থেকে একটু আড্ডায় ঢুকে আমরা একটু কিছু বড় বড় পেইন্টারদের নিয়ে গল্প করবো ইনিশিয়ালি। তার মধ্যে একজনের নাম বলি। জেনারেলি পেন্টিং সেগমেন্টে আগে একটু বলে রাখি ছোট্ট করে, পেন্টিং সেগমেন্টে বা স্কাল্পটিং বা ক্রিয়েশন যে কোনো সেগমেন্টে, বিশেষ করে যেটা ভিজুয়াল আর্ট, তার ক্ষেত্রে দুটো পর্যায়ে মধ্যে দিয়ে আর কি আমাদের আর্টের অগ্রগতি হয়েছে। একটা হচ্ছে স্মুথনেস, একটা হচ্ছে ব্রেকিং অফ স্মুথনেস। মানে হলো, মনে করে দেখুন, আপনারা হয়তো অনেকে জানেন না, ইন্টারেস্টেড হবেন বলি। একটা সময় ছিল মধ্যযুগের সমসাময়িক বা প্রাক মধ্যযুগের সময় দিয়ে, যে সময়টা আপনারা নাম শুনেছেন হয়তো, আপনারা রেমব্রান্ট
যদি আমি আমি অবশ্যই রিকোয়েস্ট করবো আপনাদের, কিছু কিছু জিনিস যদি ইন্টারেস্ট লাগে কখনো, পরবর্তীকালেও ভিডিওটা থাকবে, এই নামগুলোকে না একটুখানি, এখন আমাদের গুগল আছে, উইকিপিডিয়া আছে, আপনারা বিভিন্ন জিনিস, বিভিন্ন তেওহার, বিভিন্ন উৎসব, অনেক কিছু গল্প বলে যেগুলো আপনারা হয়তো জানেন না, এই নামগুলো একটু নোট করে না পরবর্তীকালে একটু পড়াশোনা করবেন, একটু উল্টে পাল্টে দেখবেন, ভেরি ভেরি ক্রিয়েটিভ টাইম পাস দ্যাট উইল বি। এরকমই একজন নাম বলি, রেমব্রান্ড। দেখবেন আমরা অনেকেই মাঝে মাঝে বিভিন্ন ক্যালেন্ডারে বা কম্পিউটারে বা বিভিন্ন ছবির ক্ষেত্রে যারা ছবি নিয়ে চর্চা করেন, একটা সময় ছিল যে সময় ছবি হতো যেন দেখে মনে হয় বলে বাবা যেন মানে ফটোগ্রাফি, অথচ তখন ক্যামেরা আবিষ্কার হয়নি। এই যে ফটোগ্রাফিক পেন্টিং, তার জন্মদাতা হচ্ছেন রেমব্রান্ড। অনেকেই করে আসছেন, হি ইজ কল্ড দ্য ফাদার অফ, মানে ফাদার অফ ফাইন পেন্টিং অ্যাকচুয়ালি, বা রিয়েল লাইফ পেন্টিং, রিয়ালিস্টিক পেন্টিং, ফাদার অফ রিয়েলিস্টিক পেন্টিং। এই রিয়ালিস্টিক পেন্টিং স্মুথনেসের ওপর দিয়ে পুরোপুরি চলত। অর্থাৎ দু ধরনের আঁকার ক্ষেত্র আছে, একটাকে বলে এক্সপ্রেশনিজম, একটাকে বলে ইমপ্রেশনিজম। ওটা ছিল ইমপ্রেশনিজমের পার্ট, মানে ইমপ্রেশন ক্রিয়েট করছি আমি, এক্সাক্ট ইমপ্রেশন, স্মুথনেস। তার পরবর্তীকালে সেটা চলে আসি বেঙ্গলের ক্ষেত্রে। বেঙ্গলে একজন আমাদের অত্যন্ত পছন্দের, খুব পুরনো যুগের নয়, অত্যন্ত পছন্দের একজন শিল্পী, যিনি এইরকম স্মুথনেস নিয়ে কাজ করতেন, তার নাম হচ্ছে যামিনী রায়। যামিনী রায়ের আঁকা অল্প বিস্তর আপনারা সকলেই দেখেছেন। কখনো খেয়াল করে দেখবেন যামিনী রায়ের ছবিতে এই যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকতো, বা তিনি যে রং ব্যবহার করতেন, কোনো অংশ যে রং করছে কেউ, তিনি যে করতেন, সেটা একটা ঢালা রং, লাল তো লালই, তার মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন নেই, একই ধরনের লাল। যেখানে গ্রিন দিচ্ছেন, হ্যাঁ ডিফারেন্ট শেড, কিন্তু ওই শেডটাই একই ধরনের গ্রিন ওইটুকু জায়গায়। কোন তার নিচের অংশে কত নীল দিয়েছেন, যেটুকু অংশে নীল দিয়েছেন একই ধরনের নীল। এই যে একই ধরনের এই যে ব্যাপারটা, এই জিনিসটাকে বলে মনোটনি। এটা কোত্থেকে আগত? এটা যদিও উনি এটার পথিকৃৎ নন, মানে ফিউ স্কুল অফ থটস আর দেয়ার, যারা বলছেন যে এই জিনিসটি আসা প্রথমে তৈরি হয় কালীঘাট পটের মধ্যে দিয়ে, বাবুয়ানা বা বাবুয়ানির আগের সময়ের কালীঘাট পটের মধ্যে দিয়ে, সেই আকার প্যাটার্ন থেকে এটা ডিরাইভড। স্মুথনেস, এই স্মুথনেসের কিন্তু একটা আলাদা মাধুর্য আছে, নেই তা নয়, কিন্তু যেহেতু ওই ছবিগুলো তার মধ্যে সাবজেক্ট অনেক সাবজেক্ট, সেহেতু সেইখানে এই স্মুথনেসটা মানিয়ে যায়। এবার মজার বিষয় একটা দেখুন, একটা অদ্ভুত জিনিস বলি, নেচারের যে কোনো জিনিস তুলে নিন হাতে, একটা পাতা, একটা গাছের ছাল, যেটা মানুষের রং করা নয়, ক্রিয়েটেড বাই নেচার, এমন যে কোনো একটা জায়গায় যে কোনো কিছু একটা ছোট্ট স্কোয়ার মিলিমিটার, স্কোয়ার সেন্টিমিটার, স্কোয়ার মিলিমিটার পোর্শন, ছোট্ট একটা পোর্শন আলাদা করুন, সেটাকে ভালো করে লক্ষ্য করুন। ধরুন আমি এটা উদাহরণস্বরূপ বলি, একটা গাছের ছাল আমরা দূর থেকে যখন দেখছি একটা, সেটা বার্ন টাম্বার কালারের, বা বার্ন সিয়েনা তো হয় না, ওটা বাচ্চারা রং করার সময় দেয়, বার্ন টাম্বার বা রয়াম্বার টাইপের কালারের একটা গাছের ছাল, ওই যেটাকে বাংলা ভাষায় বাদামি টাইপের আমরা বলি, সেইটারই একটা ছোট্ট পোর্শন যখন আপনি হাতে নিয়ে দেখবেন সেই ব্রাউনের মধ্যে কি রং নেই, লাল, নীল, সবুজ, হলুদ, কালো, সাদা, খয়েরি, মেরুন, সমস্ত কটা কালার বর্তমান। প্রকৃতির সৃষ্টি কোনো অংশে কোনো ঢালা কালার নেই। মানুষ যা তৈরি করেছে, ধরুন একটা প্যাটর্ন ট্যাঙ্ক আমরা তৈরি করেছি ফাইবার দিয়ে, সেই জিনিসটা এক কালার, পাইপ এক কালার, কিন্তু প্রকৃতি যা তৈরি করেছে, কোনো পাতা গ্রিন, আপনি ওই একটু জায়গায় গ্রিন তুলে দেখুন তার মধ্যে ইয়েলো পাবেন, গ্রে পাবেন, ব্রাউনের টাচ পাবেন, রেডের টাচ পাবেন, অল্প হলো আভা কিন্তু আছে, ফ্ল্যাট গ্রিন কালার সেখানে নেই। এই জিনিসটাকেই বলে ডিস্টারবেন্স ইন কালার।
ডিস্টারবেন্সেস ইন অ্যারেঞ্জমেন্ট, ওটাই যদি একটা প্লেন, আপনি একটা মজার জিনিস বলি দেখুন, অরিজিনালিটি কেন আনন্দ দেয় তার একটা মেন কারণ হচ্ছে এইটা। আপনি একটা আর্টিফিশিয়াল পাতা হাতে নিন, যেটা মার্কেটে কিনতে পাওয়া যায়, পাতি একদম গ্রিন কালারে রং করে দিয়েছে, মনুষ্য সৃষ্ট, আর সঙ্গে একখানা অরিজিনাল, সেইটা যে পাতার আদলে তৈরি সেই অরিজিনাল পাতারই ধরুন, দেখবেন অরিজিনালিটি আপনাকে অনেক বেশি টানছে। তার কারণ দুটোই কিন্তু ওই ধরনেরই গ্রিন, কিন্তু এই যে দু ধরনের গ্রিন, সেই দুটোর মধ্যে আলাদা করে ওই এই যে জিনিস, এটাই মাত্র বললাম, আর অবচেতনে আপনাকে এই অরিজিনাল পাতাটি এই জন্য অনেক বেশি টানে, কারণ তার মধ্যে ডিস্টারবেন্স আছে। এই যে ডিস্টারবেন্স, এটাকে কি বলে জানেন? এটাকে বলে মাতিয়ার। কি বলে? মাতিয়ার। এটা কি ফরাসি ভাষা। মাতিয়ার কথাটার থেকে জেনারেলি আমাদের এই ম্যাটার বা ম্যাট্রিক্স বা ধাত্র কম্পোজিশন আসা, যে একটা বেস তৈরি করা। এই মাতিয়ার এর জন্মদাতা কে জানেন? আর্ট নিয়ে যখন আলোচনা করছি, খুব ইন্টারেস্টিং। এই জন্মদাতা হচ্ছে পরবর্তীকালে ভ্যান গগ, ভিনসেন্ট ভ্যান গগ। তিনি কি করলেন, তিনি দেখবেন ওনার আঁকা একটু অদ্ভুত ধরনের, ধরুন আকাশি রঙের আকাশি এঁকেছেন, কিন্তু তার মধ্যে পাগলামি করে গোল্ডেন কালার দিয়ে ছোট 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 ডট, কোথাও গ্রিন কালার দিয়ে ছোট ছোট ডট, হোয়াইট কালার দিয়ে ছোট ছোট ডট প্রচুর দিয়েছেন। আলটিমেটলি দূর থেকে দেখে আপনার স্কাই লাগছে, আর টাইপ অফ স্কাই, কিন্তু যদি আপনি ভালো করে দেখেন তাহলে তার মধ্যে অনেক ধরনের কালার। ডিস্টারবেন্স। ওই জন্য ভিনসেন্ট ভ্যান গগকে বলা হয় ফাদার অফ মাতিয়ার। উনি এইটার জন্মদাতা আমাদের পেইন্টিং এর ক্ষেত্রে। সুতরাং বুঝতেই পারছেন, তার মানে ছবিও যত উন্নত হয়েছে পরবর্তীকালে, তার মধ্যে ডিস্টারবেন্সেস ঢুকেছে। ডিস্টারবেন্সেস থাকতেই হবে। ডিস্টারবেন্সেস যদি না থাকে তাহলে আপনার কাছে কোনো কিছু ইন্টারেস্টিং হবে না। মাফ করবেন। যেমন আপনাদেরকে বলি যে এই যে ডিস্টারবেন্স আমরা যেটা নিয়ে আলোচনা করছি, এই ডিস্টারবেন্স কিন্তু অনেক ধরনের, অনেক আঙ্গিক থেকে আমাদেরকে টানে। যেমন এই যে আমরা সাইকোলজিক্যালি যদি ভাবনা চিন্তা করি, ধরুন যদি আমরা সাইকোলজিক্যালি ভাবনা চিন্তা করি, আমরা একটা দেখবেন আমাদের খুব সুন্দর যে বিউটিফুল হোমস, যে নানা ধরনের, এই ইন্টেরিয়ার একটু টাচ নিয়ে বলি, যে বিউটিফুল হোমস, নানা ধরনের যে সুন্দর সুন্দর বাড়ি ঘরদোর দেখায়, কাজকর্ম দেখায়। আমরা দেখি কোথাও ক্ল্যাডিং দেখতে পাই, স্টোন ক্ল্যাডিং, কোথাও দেখি যেখানে বসে আছে, বা ধরুন আমরা যদি অম্বুজা নেউটিয়ার কাজকর্মগুলোতে কাছাকাছির মধ্যেই বলছি, আমাদের কলকাতার ক্ষেত্রে হলো দেখতে পাই যে মায় অফিস স্পেস, ইকো স্পেসে যাই, বা আমরা যদি যাই আপনার এই গঙ্গাকুটির, রায়চকের, বা ধরুন বেদিক ভিলেজে গেলাম, এইসব জায়গায় দেখবেন এদের যে অ্যাটমসফিয়ারটা থাকে, এই অ্যাটমসফিয়ারের মধ্যে রাস্টিসিটির পার্ট ইজ ভেরি হাই। তার মানে কিন্তু এটা নয় যে দে আর নট মডার্ন বা আলট্রা মডার্ন। ইভেন মডার্নিজমের সঙ্গে রাস্টিসিটি ওতপ্রোতভাবে জড়িত। এবার লোকে বলবে যে আচ্ছা বাপরে, আমি তাহলে দেখতে পাচ্ছি যে আমরা যে একদম সুপার মডেল সিটিগুলো দেখি, জাপান দেখি, ভেসে দেখি, দুবাই দেখি, যেখানে আর কি বিশাল বিশাল স্কাই স্ক্র্যাপার, তারা একদম পুঙ্খানুপুঙ্খ, একদম নিপুণ আর্কিটেকচার, সবকিছু ফ্ল্যাট অ্যান্ড আলট্রা মডার্ন, তার সঙ্গে কি করে রাস্টিসিটি যায়? আছে রাস্টিসিটি। আপনি দেখবেন, যদি আপনি ভেতরে দেখেন কোথাও, আমি আলটিমেটলি দেখতে তৈরি করছি জিনিসটাকে স্মুথ, কিন্তু হয়তো সেটা আমার ক্রিয়েট করা নানা এলিমেন্টালি রাস্ট করে, আর কি এলিমেন্টালি সেই জিনিসটাকে ডিস্টার্ব করে। আমাদের মেন প্রসঙ্গ যে নিয়ে কথাবার্তা বলা, যে ধরুন সেটা এক হতে পারে, আমরা যদি চরম মডার্ন কিছু বানাই, সেক্ষেত্রে আমাদের রাস্টিসিটি ইনকর্পোরেট করতে হবে বা ডিস্টারবেন্স ইনকর্পোরেট করতে হবে। আর যদি আমরা চরম অন্য একটা দিকেও যাই, মানে ধরুন আমাদের মানসিক পিসের দিকেও যাই, সেক্ষেত্রেও আমাদের বলতে গেলে যে সেখানে আমাদের রাস্টিসিটি ইনকর্পোরেট করা দরকার।
কিভাবে সেটা দরকার তার একটা উদাহরণ দিয়ে বলি। প্রথমে আসি বাস্তুগতভাবে, ইন্টেরিয়ারে ঢুকছি ধীরে ধীরে এখান থেকে, যে আমরা আচ্ছা এই যে আমরা এই যে রাস্টিসিটি, এই যে আমরা রাফনেস নিয়ে পড়লাম, এবার সেটার অ্যাপ্লিকেশন বা ফরম্যাটগত দিক থেকে কিছু আমরা আলোচনা করবো, যে এই জিনিসটাকে আমরা যদি আমরা বাড়ি করি তাহলে আমরা কি কি অ্যাসপেক্ট, কি কি চিন্তা ভাবনা করবো, যদি আমরা অন্দরসজ্জার দিকে আমরা যদি ডিস্টারবেন্সেস আনতে চাই সেটা আমরা কি কি করবো সেটা নিয়ে আমরা আলোচনা করবো। এবার সেখানে ঢুকছি। সেই জন্যই প্রথমে বলি এর একটা বাস্তুগত পজিটিভ, এটাও ওয়ান সেকেন্ড, যেহেতু বাস্তুর কথা বলছি, এটা আমার কথা নয়, আমাদের সবই কিছু না কিছু করে তো টাচ করে যেতে হয়, তাই সেই দিক থেকেও একটা জানিয়ে রাখি যে সাধারণত খুব স্মুথ যদি সব জায়গা হয় বাড়ির, তাহলে বলে বাস্তু তো মেনলি ভাইভ রিলেটেড অ্যান্ড দিক এবং রিফ্লেকশনস রিলেটেড। তাই ভাইভ রিফ্লেকশন চান্স ইন কেস অফ বাস্তু ফর এনি স্মুথ সারফেস ইজ মাচ, মানে হচ্ছে গুড ভাইব বাইন্ডিং করার ক্ষমতা কম, সেটাকে এলে পরে ধাক্কা খেয়ে তার আবার বেরিয়ে যাচ্ছে। সেখানে কিছুক্ষণ থাকা দরকার। যেমন ধরুন বাস্তুর ক্ষেত্রে বলে যে বাড়ির একটা ঘরের দুটো দরজা যদি মুখোমুখি থাকে তাহলে সেটা ইজ নট আ প্রপার বাস্তু। তার কারণ ভাইভ ঘরের মধ্যে ধরুন ওদের কথা অনুযায়ী দরজা দিয়ে যদি ঢোকে তাহলে সেটা সারা ঘরে একটু, যদি অন্য কোনো অ্যাঙ্গেলে থাকে দরজা বেরোনোর, তাহলে তাকে কিছুটা ঘুরে যেতে হবে, সেই সময়টুকু তারা ঘরের মধ্যে স্টে করে। তো সেই যে স্টে করে, সেই স্টে করানোটার ক্ষেত্রে এক্ষেত্রেও তাই রাফনেস বাইন্ডস মোর দ্যান আ প্লেন সারফেস, এটা তো সবাই আমরা জানি। এটা হচ্ছে বাস্তুগত অ্যাসপেক্ট। এবার আমরা আসি পিসগত অ্যাসপেক্টে, যে আমরা যদি রাফনেস ইনকর্পোরেট করি, কিভাবে করবো সেটা আসছে এরপরে একটু পরেই। তার আগে বলি, যদি আমরা রাফনেস ইনকর্পোরেট করতে চাই তাহলে আমাদের পিসগত উপকার কি হবে? প্রচন্ড হবে। যেমন ধরুন আপনাকে বলি, আপনারা যদি কখনো আমি আলাদা কাউকে ছোট করছি না, কাউকে বড় করে বলছি না, কিন্তু সবকিছুতে উঠে আসে ধর্ম ঠিক নয়, মানে শান্তি খোঁজার ক্ষেত্রে যারা এই ব্যাপারটা নিয়ে মোটামুটি একটা রিসার্চ লেভেলে চলে গেছে, সেই সেগমেন্টটা হচ্ছে বুদ্ধিজম। তারাই শান্তির জন্য আর কি খুঁজে খুঁজে হয়রান হয়ে যায়। তাদের সমস্ত কিছু ওরিয়েন্টেড। আপনারাও দেখবেন, যদি আপনারা কখনো কোনো মনেস্ট্রি যান, কোনো গুম্ফা যান, তার মধ্যে একটা সম্মোহনী কুহক, একটা সম্মোহনী আকর্ষণ বা একটা সম্মোহন করার ক্ষমতা, আপনাকে বিমোহিত করার ক্ষমতা, আপনার ভেতরটা সঙ্গে সঙ্গে অন্তত 5 ডিগ্রি টেম্পারেচার ডাউন করে দেওয়ার ক্ষমতা তাদের থাকে। কিভাবে থাকে আপনি দেখবেন না, কোনো জায়গায় তাদের কোথাও স্মুথ কোনো অংশ দিয়ে তৈরি, মানে যদি দেওয়ালও হয়, একটা দেওয়াল সারফেসও হয়, সেটা হয়তো প্লেন পুট্টি করে তৈরি করা নয়। এবং তাদের যে বিভিন্ন জিনিসপত্রের ব্যবহার, সবকিছুর মধ্যেই এবড়ো খেবড়োতা অনেক হাই, মানে একদম নিখুঁতভাবে তৈরি করার থেকে সামান্য যেন কোথাও ম্যান টাচ বা একটুখানি হ্যান্ডমেড টাইপের জিনিসের চলন অনেক বেশি। অ্যান্ড দ্যাট ইজ দ্য রাফনেস। রাফনেস ডাজন্ট মিন যে সেটা প্রচন্ড পুরো একদম দরকচা মারা কিছু জিনিস হবে, তা নয়। রাফনেস হচ্ছে এই জিনিসটির মধ্যে পড়ে। তাদের মধ্যে যেমন বুদ্ধিজমের মেন কথা হচ্ছে নট দ্য লাইটনেস, রাদার দ্য পজিটিভ ডার্কনেস। এই জিনিসগুলো, এই সমস্ত কিছু ছোট ছোট জিনিস প্রচন্ড শান্তি ক্রিয়েট করে। সুতরাং বাস্তুগতভাবে হলো, বস্তুগতভাবে হলো, এছাড়াও দৃশ্যত দেখতে সেটা খুবই সুন্দর লাগে। আমি আমার আগের এপিসোডেও বলেছিলাম যে দেখবেন আপনি, যে আপনারা যদি কোনো রিসর্টে যান এরম ধরনের, তাদের অনেকগুলো জায়গা ভাবে তৈরি করা, বিশেষ করে যাতে আপনার যেন রাস্তা করেছে, আপনার মনে হবে যেন মধ্যযুগীয় পাত দিয়ে, সেখানে পাশে গাছপালা, অথচ সেটা মেনটেন্ড, কিন্তু আপনার দেখবেন একটা অদ্ভুত ধরনের ভেতরটা সুদ করছে, ভেতরটা সোক করছে। এই জিনিসটা রাফনেস সর্বক্ষেত্রে আনতে পারে। এবং রাফনেস হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন যেটা যদি আপনার ইন্টেরিয়রে আপনি অ্যাপ্লাই করেন, তাহলে যে কোনো ক্ষেত্রে এলিগেন্সি এবং আপনার ভেতরে ইনার পিস বাড়াতে তা বাধ্য। আপনার ওই ইন্টেরিয়রকে একটা ক্লাসি জায়গায় নিয়ে চলে যেতে তারা বাধ্য।
বাধ্য হতেই হবে, এটা টাইম টেস্টেড ফ্যাক্ট। এবার মানুষ নানাভাবে সেই রাস্টিসিটি ইনকর্পোরেট করে। তো আমি তো আমার নিজের ক্ষেত্রেই বলতে পারি যে অবশ্য সেই কথায় পরে আসি, তার আগে আমরা ধীরে ধীরে এবার ঢুকি যে হাউ টু অ্যাপ্লাই রাস্টিসিটি, হাউ টু অ্যাপ্লাই দিস রাফনেস ইন ইন্টেরিয়ার। আমাদের ভেতরে আমরা কিভাবে কাজ যখন করবো, তখন আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তার আগে একটা খুব ইন্টারেস্টিং জায়গা, সেটা বুঝতে গেলে একটা খুব সুন্দর ইন্টারেস্টিং জায়গা আপনাদেরকে আগে বোঝানোর চেষ্টা করি। সেটাও আমাদের জায়গা থেকে, এটা হ্যান্ড অন এক্সপিরিয়েন্স। আর সেটা যে বোঝাবো বলে আমি আমার নিজের স্ক্রিবল বুক অ্যান্ড মাই বেসিক গেজেট ইকুইপমেন্ট সঙ্গে নিয়ে বসছি। দেখি চেষ্টা করে আপনাদেরকে বোঝাতে পারি কিনা। ধরুন একটা জিনিসের আমি আপনাকে হ্যান্ড অন এক্সপিরিয়েন্স দিই। আমি ধরুন এইখানে একটা মুখই আঁকলাম। ধরুন আমি একটি মুখ আঁকছি কোনোভাবে, যে জাস্ট একটা উদাহরণ দেবার জন্য, যে হ্যাঁ ফাইন, এটি একটি ছবি, যে আপনাকে আমি এইরকম একটি ছবি দেখালাম। সাপোজ ধরুন একটা ছবি দেখালাম এখান থেকে, যে হ্যাঁ ঠিক আছে, যে ফাইন, এই ছবিটি আপনারা দেখছেন। এই ছবিটি দেখে আপনার, এটা কিন্তু একটা অল স্মুথনেস টাইপের ছবি। আমরা রাফনেস, দেখুন আমি এটাই আপনাকে বোঝাবো এবার, যে ইন্টিরিয়ারের ক্ষেত্রে আমরা যারা ডিজাইনার, ইন্টিরিয়ারের ক্ষেত্রে আমরা এই রাফনেস বা রাস্টিসিটি বা ডিস্টারবেন্স যাই বলুন আপনি, সেটাকে আমরা ইনকর্পোরেট করার রাস্তা কি, টু ক্রিয়েট বিজিনেস। আমরা বিজিনেস ক্রিয়েট করে সেটাকে ইনকর্পোরেট করতে পারি। এবার বিজিনেস কি সেটা তো বুঝতে হবে। ধরুন এই ছবিটা, আমি কিন্তু কোনো পেন্টিং দিয়ে দেখাচ্ছি, মানে আপনাদের জাস্ট বোঝানোর জন্য বলছি হোয়াট ইজ বিজিনেস। এবং ওইটা একইভাবে আপনাকে বোঝানোর জন্য করি, যে এই দেখুন যে আমি যে আপনারা যে প্রসঙ্গটা তুলেছিলেন, যে একদম আমি প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছিলাম আপনাদের সমর্থন নিয়ে, যে হ্যাঁ, যে একটা জায়গা, যে দুবাইতে বলুন, ইউএসএ বলুন, এরকম কোনো জায়গাতে যে যারা প্রচন্ড স্মুথনেস, প্রচন্ড স্কাই স্ক্র্যাপার্সের দিকে মনে হচ্ছে, তাদের ক্ষেত্রে এই রাস্টিসিটি বা এই ডিস্টারবেন্স আনা যায় কি করে? ইয়াস, তারা বিজিনেস ক্রিয়েট করে। সেটাও আমি আসবো যে কিভাবে তারা বিজিনেস ক্রিয়েট করে। আপনারা এই ছবিটা দেখলেন। এইবার ধরুন এই ছবিটার সঙ্গে যদি আমি কিছু গাছপালা, যেমন আমাদের এতে ছবি আঁকা থাকতো আর কি, এখানে একটা পাখি, এই জিনিসটা ক্রিয়েট করি। আরো আমি এটাকে বিজি করে দিলাম। ধরুন এখানে পাতাগুলোকে আমি আরো সুন্দর করে দিলাম এইখানটাতে, এই জায়গাটায় আমি আরো কিছু পাতা ইনকর্পোরেট করলাম। দেখবেন আপনার ইলাস্ট্রেশনের ক্ষেত্রে এরকম দেখতে পান। আপনাদের কিন্তু এই জিনিসটা অনেক বেটার লাগবে দেন দ্য আর্লিয়ার ওয়ান। কেন? কারণ আমি এই গোটা জায়গাটায় এলিমেন্ট দিয়ে কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট করেছি, সুইট ডিস্টারবেন্স, যাতে এই অংশটা আলাদা করে আপনার মুখে চলে সামনে ভেসে উঠছে। এই জায়গাটা হচ্ছে স্মুথ, এই জায়গাটা হচ্ছে বিজি, এই জায়গাটা হচ্ছে স্মুথ, এই জায়গাটা হচ্ছে বিজি। মানে ওই সমস্ত বড় বড় স্কাইস্ক্রেপার গুলোতে দেখবেন ভেতরে প্রচুর তারা গাছ লাগায়, ইনডোর ল্যান্ডস্কেপিং এবং ইনডোর স্কাল্পচার দিয়ে তারা তা ভর্তি করা থাকে। আর্টিস্ট্রি বলে যেগুলোকে ভেতরে, ইনডোর আর্টিস্ট্রি। তার মানে কি, দোজ পোর্শনস আর ক্রিয়েটিং ডিস্টারবেন্সেস উইথ দোজ স্কাইস্ক্র্যাপার, যেগুলো আমাদের মডার্নিজমের সঙ্গে আমরা ওর মধ্যে রাস্টিসিটি অ্যাড করছি, আমরা ওর সাথে ডিস্টারবেন্সেস অ্যাড করছি। গাছের একটা সমারোহ, যেটা জেনারেলি ওর সঙ্গে দেখতে পাওয়ার কথা নয়, এরকম একটা জিনিস, এমন জিনিসপত্র কিছু ওখানে সাজিয়ে, যেটা ওই যেটা যেটা দেখতে পাওয়ার কথা নয়। যেমন একটা কংক্রিটের জঙ্গলের মধ্যে আমি এক্সপেক্টই করছি একদম পাই টু পাই নিখুঁত একখানা প্রচন্ড সুন্দর আর্কিটেকচার, তার মধ্যে একখানা একদম আলট্রা মডার্ন
পিন টু পিন এন্ডের একখানা ইন্টেরিয়ার, তার মধ্যে হঠাৎ করে আমি কোনো জায়গায় বুনো গাছের ঝোপ লাগিয়ে দিলাম, হঠাৎ করে কোনো জায়গায় আমি একটা ছোট্ট ল্যান্ডস্কেপ ক্রিয়েট করলাম, মানে কি সেই জায়গাটা একটা মরুদ্যান টাইপের যেন, মানে ওর মধ্যে তুই কি করছিস ভাই এই টোটাল আরবানিজমের মধ্যে? এই যে কি করছে, তারা কিন্তু ডিস্টার্ব করছে না আদতে, তারা কি করছে, এই যে আরবানিজমটা আছে সেটাকেই আরো ফুটিয়ে বার করাচ্ছে, লাইক দিস। এই স্মুথনেস আরবানিজমটাকে, এই ডিস্টারবেন্সেসটা ফুটিয়ে বার করছে। এইখানেই আসে আরো একটা জিনিস জেনে রাখুন, এইখানেই আসে আরো একটা ম্যাটার আমাদের ইন্টেরিয়ার ডিজাইনিং এর ক্ষেত্রে। আমরা বলি যে যা যা এলিমেন্ট ব্যবহার হয়, যা যা এলিমেন্ট ব্যবহার হয় ইন্টেরিয়ারের ক্ষেত্রে, সেটা মেনলি দুটো পার্টে বিভক্ত, টু পার্টস। প্রথম পার্ট হচ্ছে এই সমস্ত এলিমেন্টকে আমরা কি ভাষায় জানি, যারা ডিজাইনার, আমরা এই ভাষায় জানি যে এই গোটা জিনিসটাকে বলে প্যারেন্টাল এলিমেন্টস। এবার এই যে প্যারেন্টাল এলিমেন্টস কেন? কারণ প্রত্যেক যত রকমের এলিমেন্ট দিয়ে ভেতর অন্তঃসজ্জা হয় সবকিছুকে মেনলি দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফাদার এলিমেন্ট, একটাকে বলে মাদার এলিমেন্ট। যেমন উদাহরণবশত ফাদার এলিমেন্ট হচ্ছে এনিথিং মেড বাই মেটাল, এনিথিং মেড বাই স্টোন, এনিথিং মেড বাই এসিসি, এগুলোকে বলে ফাদার মেটেরিয়াল। আরো অনেক কিছু আছে। আবার সেরকমই এনিথিং মেড বাই ক্লে, পোড়ামাটি, মাটি, ওই ধরনের কিছু, গ্রিনস, উডেন, পিওর উডেন ওয়ার্কস, দিজ আর মাদার এলিমেন্টস। এবার মাদার এলিমেন্ট আর ফাদার এলিমেন্টের যদি প্রপার ব্যালেন্সিং না থাকে, তাহলে কিন্তু শিব আর শক্তির মতো যদি প্রপার ব্যালেন্সিং না থাকে, দুটি পার্টেরই ইকুয়াল বা যার যতটা থাকার দরকার তার ততটা থাকার প্রেজেন্স যদি না থাকে, তাহলে কিন্তু কোনো ইন্টেরিয়ার কোনো দিন কোনোভাবে আপনাদেরকে প্রভাবিত করতে পারবে না, আনন্দ দিতে পারবে না, আপনার পারপাস সার্ভ করতে পারবে না। সুতরাং মাদার এলিমেন্ট হিসেবে আর্টিস্টও মাদার এলিমেন্ট, এই মাদার এলিমেন্ট হিসেবে ওই জিনিসগুলো সেখানে ইনকর্পোরেট করা হয়। কোনো কোনো ক্ষেত্রে দেওয়ালটার বেসিক গঠনটা স্মুথ হলেও, মানে দেখতে সেটা সোজা দেওয়াল হলেও, তার গা তৈরি করা হয় রাফনেস দিয়ে। যেমন একটা উদাহরণ হিসেবে আমরা দেওয়াল তৈরি করলাম, অথচ সেটাতে পুট্টি না করে বিষ্ণুপুর বালি দিয়ে আমি একটুখানি মানে মোটা দানার দিয়ে আমরা এন্ড ফিনিশ করলাম, সেটার যা ইফেক্ট আসবে, তা যে কোনো পুট্টির দেওয়ালকে 10 গোল দেবে, 10 গোল দেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, অথচ হাফ খরচা। সুতরাং এটা কথা নয় যে খরচা করলেই সেটা দারুণ জিনিস হবে। আর এই যে মাদার এলিমেন্ট ফাদার এলিমেন্টের একসঙ্গে মেল, এইগুলোর জন্য থিম্যাটিক ইন্টেরিয়ার ইজ নিডেড, এই জন্যই আর্টিস্ট নিডেড। মুড এভাবে ক্রিয়েট করতে হয় সমস্ত ক্ষেত্রে। এটা আমি পেইন্টিং এর একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, সেটাকে আমি কিছুটা আপনাদেরকে চেষ্টা করলাম এইভাবে বলতে যে ধরুন সম্পূর্ণভাবে যদি আমরা এভাবে দেখি, অন্ধকার হয়ে আসছে, থাক কিছুক্ষণ, কোনো অসুবিধা নেই। তো আমরা যদি এভাবে দেখি যে ডিস্টারবেন্সের সঙ্গে স্মুথনেস একসঙ্গে এগিয়ে একখানা কম্পোজিশন তৈরি করা যায়, দেন দ্যাট উইল বি দ্য বেস্ট। এইবার ডাইরেক্ট প্রসঙ্গে আসি, শেষ পোর্শনে, যে এই যে আমরা এত ডিস্টারবেন্সেস নিয়ে কথা বলছি, এই জিনিসগুলো, হ্যাঁ, আপনারা যারা ইন্টেরিয়ারের কথা ভাবছেন অবশ্যই ভাববেন আপনাদের ইন্টেরিয়ারে এইরকম ডিস্টারবেন্সেস ক্রিয়েট করার জন্য। আমার মনে হয় না দুমদাম আপনি, তবে তাদেরকে বলবেন যেই করুক না কেন, যে ভাই কর, ভাই, বিকজ ইটস নিডেড। একটা করে দেওয়া মানে একখানা খাট দাঁড় করে দিলাম, একখানা ফার্নিচার ফল সিলিং মানে ইন্টেরিয়ার হয়ে গেল, না, হয় না। এটা একই খরচে হয়, এরকম নয় যে সেটা প্রচন্ড বেশি খরচের ব্যাপার কিছু না, কিন্তু সেটা ইন্টেরিয়ার হয় না। এইবার ধরুন আমি অ্যাপ্লিকেশনে চলে যাই ডাইরেক্টলি, হাউ টু অ্যাপ্লাই। মেনলি আমরা 3টে পার্টে ভাগ করতে পারি যেভাবে আমরা অ্যাপ্লিকেশন আনতে পারি রাফনেসের ইন আওয়ার ইন্টেরিয়ার। প্রথম পার্টটা হচ্ছে, সেটাকে বলে বেসিক, খুব ইন্টারেস্টিং পার্ট, কিন্তু বেসিক বলে। সেকেন্ড পার্টটাকে বলে হচ্ছে
এলিমেন্টালি ক্ল্যাডিং বা অ্যাডিং এলিমেন্টস, বেসিক অ্যাডিং এলিমেন্টস। আর থার্ড পার্ট আপনারা অনেকেই জানেন, সেটাকে বলে ক্ল্যাডিং, যেটা অনেকেই জানেন, সেই পার্টটা নিয়ে শুরু করছি। ক্ল্যাডিং, ক্ল্যাডিং হচ্ছে কি? ক্ল্যাডিং হলো এই ক্ল্যাডিং। ক্ল্যাডিং জিনিসটা কি? আপনাদের দেওয়ালে স্টোন ক্ল্যাড করা, টাইল ফ্ল্যাট করা, টেরাকোটা টাইলস ক্ল্যাড করা, মানে ক্ল্যাডিং কাকে বলে? দেওয়ালে ধরুন ওইরকম ছোট ছোট টাইলস পাওয়া যায়, স্টোন, আপনারা জানেনই, আপনারা এগুলো আলাদা করে বোঝানোর নেই, তবু বলছি যে রেডিমেড ব্রিক্স, রেডিমেড স্টোন, রেডিমেড কংক্রিট, রেডিমেড টাইলস, রেডিমেড এই পোড়ামাটির মানে টেরাকোটা, এই ধরনের বিভিন্ন ধরনের মানে পিস অফ টাইলস আছে আর কি, স্টোনস, ডিরেক্ট স্টোনস, সেগুলো ইদার বাই লকিং সিস্টেম অর বাই সিমেন্টিং সিস্টেম সেটা দেওয়ালে ওয়ালের গায়ে লাগানো হয় কিছু অংশে। সেটা একটা রাফনেস তৈরি করে, খুব সুন্দর দেখতে লাগে না বলুন? অবশ্যই, আপনি মানতে বাধ্য করে। এটা তো একটা পার্ট গেল, এটা একটা খরচের পার্ট গেল, কিন্তু দারুণ জিনিস। তিনটে ইকুয়ালি, তিনটে টাইপ। এবার আমরা আসছি এই পার্টটাতে, বেসিক। বেসিক কি? বেসিক হচ্ছে, আচ্ছা বেসিক আমি পরে আসবো, কারণ এটা নিয়ে আমাদের একটা এই দুটো পার্ট মিলিয়ে একখানা গল্প আছে, তাই আচ্ছা বেসিকটা বলি। বেসিক মানে হচ্ছে ধরুন আপনারা যারা বিদেশে বেড়াতে গেছেন বা থাকেন বা দেখছেন, কখনো দেখবেন গ্রিস বা ইতালির যে ডাউনটাউন ক্যাফেটেরিয়া বা এইগুলো হয়, ডেস্টিনেশনগুলো হয় বেড়াতে যাওয়ার, সেখানে গিয়ে দেখবেন তাদের দেওয়ালগুলো কিরকম এবড়ো খেবড়ো, রাফনেস সমেত তৈরি করা। ওটা কিন্তু মেড উইথ আ পারপাস। ওই রাফনেসটার সঙ্গে দেখবেন ঝুড়ি 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 ফুল, গাছের পাশে ওই রকম রট আয়রনের অ্যাঙ্গেল করা ব্ল্যাক টাই দিয়ে ভায়োলেট বা ব্লু রেড কালারের ছোট ছোট কিছু কিছু ফুল, যেগুলো আমরা নর্থ বেঙ্গলে বলে কিছুটা দেখতে পাই, তবে সেখানে উডেন ম্যান, এই যে পোর্শনটা থাকে এটাকে বলে বেসিক। মানে আমরা যেন দেওয়ালের একটা পোর্শনের পুট্টি তুলে দিলাম, ধরুন বর্ষার জায়গার পেছনে পুট্টি করে দিয়েছে প্রমোটার, আমি তুলে দিলাম, পুট্টি কেন করবো? ওটাকে কাটিয়ে দিয়ে আমরা এটা করলাম, সেটা হচ্ছে আমরা একটা ওই সফটনেসটাকে ভাঙলাম, ওই জিনিসই থাকবে, কিন্তু সেটা একটু ওই রকম টাইপের রাফনেস করে। মানে আই এম ইনকর্পোরেটিং ইতালি, আই এম ইনকর্পোরেটিং গ্রিস ইন ইয়ার ইন্টেরিয়ার, বাট ইন মাচ লেসার কস্ট। কিন্তু তার সেটা কতটা, কিভাবে, কোন ইন্টেন্সিটিতে হতে হবে, কোন কালারের সঙ্গে কোন কালার যাবে, কতটা রাফনেস আসবে, সেই জিনিসটা অবভিয়াসলি বি ডিসাইডেড বাই অ্যান আর্টিস্ট আর অ্যান আর্টিস্ট ড্রিভেন কোম্পানি। অ্যান্ড দ্য থার্ড পার্ট ইজ, মানে এইগুলো আপনারা করতে পারেন। অ্যান্ড থার্ড পার্ট ইজ এলিমেন্টাল অ্যাডিং, মানে হচ্ছে এই নিয়ে গল্পটা বলি। মানে এই ধরুন এই যে রাফনেস, এর সঙ্গে আমরা কিছু রিলিফ কাজকর্ম করতে পারি অ্যাজ এ মিউরাল। সেটা ওই সিমেন্ট দিয়ে তৈরি করা হলো বা নানা রকম এলিমেন্ট থাকে আমাদের কাছে, সেগুলো দিয়ে তৈরি করা যায়। কিন্তু সেটা হবার পরে আলটিমেটলি দেওয়ালেরটা এক কালারেরই রং করা হলো। সুতরাং ধরুন সাদা রং করা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন একটা সাদাই রং, আপনি দেখতে পাচ্ছেন যে একটা সাদা রঙেরই দেওয়াল, কিন্তু দেওয়ালটা ডিস্টার্ব কেন? তার মধ্যে নানা রকম ফুল, লতা পাতা বা জাস্ট গিভ অ্যান এক্সাম্পল, মানে কাজকর্ম করা আছে, ওই রকম জিনিসের রাফনেস, মানে মানুষের হাতে তৈরি করা মোটিভ টাইপের। কি অদ্ভুত! মানে এই জিনিস কিন্তু আমরা কোথায় দেখি জানেন তো? মানে এই জিনিস যেমন এভাবে সেভাবে বলতে গেলে যেমন ইতালির বা গ্রিসের ওই দিকের অংশগুলো বা ইস্টার্ন রিজিয়নের বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা চীন টিবেটের কিছু অংশে দেখতে পাই যে এই ধরনের একটা শিল্পকলা, তার সঙ্গে অদ্ভুতভাবে এগুলো মেলে হচ্ছে কোথার সঙ্গে জানেন? আমাদের বীরভূমের সঙ্গে, আমাদের পুরুলিয়ার সঙ্গে কোনো মিল নেই, অথচ কি সুন্দর, মানে তাদের মধ্যে কোনো চেনা পরিচিতি নেই, অথচ দুটোর কি মিল। যেমন ধরুন কালী পুজোর পরের দিন একটা মেলা হয় গোটা বাঘমুন্ডি বেল্ট, এবং এখনকার কিন্তু আগে ওটা সেখানে হতো, এখন পুরো সাঁওতাল পরগনা বা যেখানে যেখানে সাঁওতালেরা বসবাস করেন সাঁওতাল বা ওই ধরনের বা আরো পিছনের ব্যাকওয়ার্ড ক্লাস যারা, কোলভিল, মুন্ডাস, তো তাদের মধ্যে একটা মেনলি একটা পরব হয়, সেই পরবটার নাম হচ্ছে সোরহায়। অলচিকি ভাষায় মানে সাঁওতালি ভাষায় পরবটার নাম হচ্ছে সোরহায়, ঠিক কালী পুজোর পরের দিন হয়। এসব উইকিপিডিয়া এলিমেন্ট, মানে আপনারা আমার কথা শুনে শুধু নয়, আপনারা এই জিনিসটা দেখবেন, পড়াশোনা করুন, এর উপরে দারুণ জানার জিনিস। তো
এই এই যে সেই সময় কি হয়, ওই আগে ওটা একদিনের উৎসব হতো, এখন ওটা বোধহয় 1 সপ্তাহ ধরে মেলাটা চলে, কিন্তু তার জন্য তার আগের 1-1.5 মাস ধরে টানা গ্রামকে গ্রাম ওরা ওদের বাড়ির মাটির দেওয়ালে নানা রকমের 3 কালারের মাটি আর তুষ মিশিয়ে ঈদের ছবি আঁকে, আর না হলে কিছু রিলিফ মুরাল তৈরি করে, যেগুলো হচ্ছে দেখবেন লতা পাতা, ময়ূর, অ্যানিমালস, গডস, এই ধরনের জিনিস। তাদের ওই যে খেবড়ো খেবড়ো দেওয়াল, কি সুন্দর যেন গোবর নিকোনো দেওয়াল, তার গায়ে ওরা ওই রকম জিনিসটা তৈরি করে রাখে। ওই কাজটাকে বলে বাঁধনা বা সোরহায়ের কাজ। বাঁধনা কাজও বলে, BANDNA, বাঁধনি নয়, বাঁধনা, BANDNA। কি অদ্ভুত ভাবে মিল ইতালির সঙ্গে, কান্ট্রি মানে ইমাজিন। আবার সেম কাজ ওই জিনিস যদি চলে আসি আমরা বীরভূম, তখন কি হচ্ছে, তখন হচ্ছে যে ওই কাজটাই স্মুথনেস চলে আসছে, যেটা আমরা বিশ্বভারতীতে দেখতে পাই, শান্তিনিকেতনে দেখতে পাই। বাইরের গাত্রের কাজ খুব স্মুথ, বা ওইখানকার সাঁওতাল পট্টিতে আবার ওখানকার কাজটা খুব স্মুথ, মানে ওটাই যে স্মুথ হয়ে গেল, ওটা চলে হলো বীরভূম। এইটা হচ্ছে এলিমেন্টাল ইনক্লুশন ইন বেসিক্স। এই কাজগুলো ধরুন একই টাইপের জিনিস, কিন্তু ওরা খুব সুন্দর এফেক্ট তৈরি করে। কংক্রিটকেও যদি আমরা মানে স্ট্যাম্প কংক্রিটিং এর কাজ যেগুলো আমরা করি আর কি, যে আমাদের মতো একটা মোটিভ তৈরি করে নিলাম তাদের থিমের অনুযায়ী, সেইভাবে একটা গোটা দেওয়াল সাজানোটা মনোটনি, কিন্তু দের ইজ এ ডিস্টারবেন্স। আজকে শেষ মোমেন্টে চলে এসেছি একদম আমাদের আড্ডা, তাই একটা উদাহরণ দিয়ে শেষ করি। মানে একটা মজার ঘটনা, আমাদেরই একটা সাইটটার নাম আইভারি রোজ, তার কাজ এখন চলছে। সেখানে আমারই খুব পছন্দের যে আর কি, যে ওনার এবং তার ওয়াইফ দুজনেই খুব ভালো, ভীষণ তারা সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত এবং তাদের আই অফ আর্ট আছে। কিন্তু একজনের স্বাভাবিক, প্রত্যেক কটি মানুষ তো আলাদা। একজনের পছন্দ হচ্ছে বুদ্ধিজম, একজনের পছন্দ হচ্ছে রাস্টিসিটি। তো আমাদের দায়িত্ব পড়েছিল যে স্ক্যান্ডিনেভিয়ান রাস্টিসিটি এন্ড বুদ্ধিজম একসঙ্গে ইনকর্পোরেট করা। সেই চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি। এবার মজার গল্পটা হচ্ছে, সেই কাজ করতে করতে তারা হঠাৎ করে ইতালির এইরকম একটি ক্যাফেটেরিয়ার থেকে ইন্সপায়ার্ড হয়ে বললো যে আমাদের যে ব্যালকনিটি আছে সেটিকে সেইভাবে আমরা সাজাতে যাই। তারা গাছপালা প্রচন্ড পছন্দ করে। তো আমরা কি করলাম, আমরা ভাবতে বসলাম, এ বাবা কি করা যায়, কত চ্যালেঞ্জ, একই স্ক্যান্ডিনেভিয়ান, বুদ্ধিজম, রাস্টিসিটি, তার মধ্যে আবার আমরা ইতালি ঢুকছে। আলটিমেটলি বাঁচালো কে? এই বাঁধনার কাজ। ভারতবর্ষে এই প্রত্যন্ত সাঁওতাল কাজ, যেটা ওরা মাটি আর তুষ দিয়ে করে, সেটাকে আরবানাইজড ফরম্যাটে সিমেন্ট, তুষ এবং বিভিন্ন জিনিস দিয়ে করে মোটিভ তৈরি করে ফার্স্ট ইন্ট্রোডিউস করেছি, একদম হাতে রিস্ক নিয়ে আর্টিস্ট হিসেবে। এই প্রথম ওদের ওদের ইন্টেরিয়ারের ক্ষেত্রে, এবং বললে বিশ্বাস করবেন না, মার কাটারি হিট। কে ধরে রাখলো? আমাদের পুরুলিয়া। ইতালি দিল, অথচ দিচ্ছে রাস্টিসিটি, অথচ দিচ্ছে রাফনেস। তো আজকে অন্ধকার হয়ে গেছে, উই উইল বি ক্লোজিং নাও। খুব সুন্দর লাগলো আড্ডা মেরে। প্রদীপ বাবু, প্রদীপ ভেরি নাইসলি এক্সপ্লেন, থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। আরো যদি কিছু জিজ্ঞাসা আপনাদের আলাদা করে থাকে, আপনারা অবশ্যই আমাদের জানাবেন, পেজে জানাবেন। আমাদের এই প্রোগ্রামটি আমাদের ইউটিউব চ্যানেল থেকেও, চৌকাঠ ইন্টেরিয়ার ডিজাইনিং ইউটিউব চ্যানেল থেকেও আপনারা দেখতে পারবেন। আমাদের ব্লগ স্পট থেকে আপনারা দেখতে পারবেন, চৌকাঠ ব্লগ স্পট থেকে, তো ব্লগারে গিয়ে। আর কোনো যদি প্রশ্ন থাকে এই রিলেটেড, তাহলে সেই জিনিসটি আমাদের জানাতে ভুলবেন না। আমরা পরবর্তী পর্যায়ে যেদিন আসবো, সেদিনকার বিষয়ের সঙ্গে আমরা সেটা নিয়েও আলোচনা করব। আজকে তাহলে এইটুকুই থাক, আসছি, দেখা হবে আবার পরের দিন। আবার পরের দিন বলতে পরবর্তী এপিসোড 3। নমস্কার, ভালো থাকবেন, টাটা।